আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি বাংলা প্রথম পত্রের একটি গল্প, সেটি হলো রেইনকোট। অর্থাৎ আমরা রেইনকোট গল্পের আজকে প্রথম পর্ব আলোচনা করব। এই পুরো গল্পটা আমরা 3টা পর্বে আলোচনা করে শেষ করব। তো আজকে তার প্রথম পর্ব। তো তাহলে আমরা সময় কালক্ষেপণ না করে আজকে যে আমাদের আলোচনা পর্ব, তাহলে সেটা শুরু করি। দেখো, যে রেইনকোট যে গল্পটা, আমি যে কোনো গল্প, কবিতা যেটাই আলোচনা করি না কেন, যখনই আলোচনা করি, আলোচনা করার পূর্বে সর্বপ্রথম আমি যে বিষয়টা আলোচনা করি সেটা হলো সেই গল্প বা পদ্য যেটাই হোক না কেন সেটার মূল থিমটা কি, সেটা কোন বিষয়টার প্রেক্ষাপটে এই গল্পটা বা পদ্যটা রচিত হয়েছে। একটা তো অবশ্যই কোনো বিষয় বা ঘটনাকে কেন্দ্র করে অবশ্যই এটা রচিত হয়েছে। এখান থেকে কোন বিষয়টা আমাদের শেখাচ্ছে বা কোন বিষয়টা থিমটা কি, মূলত এক কথায় এই গল্পটার মূলত আমাদের সারাংশটা কি, এই বিষয়টা আমরা সর্বপ্রথম ধারণা নিই। দেখো, রেইনকোট যে গল্পটা রয়েছে, এই গল্পটা মূলত মুক্তিযুদ্ধকালীন আমাদের ঢাকার যে পরিস্থিতি, কোন সময় মুক্তিযুদ্ধকালীন ঢাকার পরিস্থিতি কীরকম, এই বিষয়টা প্রেক্ষাপটে মূলত এই গল্পটা, রেইনকোট গল্পটা রচিত। অর্থাৎ যখন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়, যখন মুক্তিযুদ্ধ চলে, সেই সময়ে বিশেষ করে এটা সেই সময় বলতে শেষ সময়ের দিকে, মুক্তিযুদ্ধ যখন চলতেছিল এর শেষ সময়ের দিকে মূলত ঢাকার যে একটা পরিস্থিতি, সেরকম ঢাকার কীরকম অবস্থা বা পরিস্থিতি বিরাজ করছিল, একজন সাধারণ মানুষ হিসাবে সেই গল্পটা বা প্রেক্ষাপটটা তুলে ধরার চেষ্টা করছে যে একজন সাধারণ মানুষ সেখানে কীরকমভাবে চলতো, তার জীবন জীবিকা কীরকম ছিল, এই বিষয়টা প্রেক্ষাপটে মূলত আমরা এই গল্পটা পাবো। তো দেখো, এই রেইনকোট যে গল্পটা রয়েছে, এই গল্পটার মূল প্রতিপাদ্য বিষয় মূলত হলো আমরা দেখতে পাবো তথ্য উদ্ঘাটন আর কি, সেই তথ্যগুলো মুক্তিযুদ্ধের বিভিন্ন ধরনের বিষয়গুলো তথ্য উদ্ঘাটন, মূল প্রতিপাদ্য যেটা বিষয় মূল বিষয় তথ্য উদ্ঘাটন, বিভিন্ন ধরনের তথ্যগুলো। তো দেখো, আমরা আখতারুজ্জামান ইলিয়াস কবি যে রয়েছে তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশন তোমাদের আগে সর্বপ্রথম বলে দিই, যেগুলো থেকে পরীক্ষায় হরহামেশাই প্রশ্ন আসে। এই পরবর্তীতে আমরা গল্পের মধ্যে প্রবেশ করব। দেখো, আখতারুজ্জামান ইলিয়াসের তোমরা মনে রাখতে পারো এখানকার মধ্যে তার জন্মটা ইম্পর্টেন্ট। 1943 সালে 12 ফেব্রুয়ারি তিনি গাইবান্ধার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এরপর হলো তার পিতৃনিবাস বগুড়া শহরে উৎকণ্ঠায় অবস্থিত। এরপর হলো তার পিতৃপ্রদত্ত যে নাম, তার পিতৃপ্রদত্ত নাম কি ছিল? আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস, এই নামটা মনে রাখতে পারো। এরপর কর্মজীবনে তিনি ছিলেন সরকারি কলেজে বাংলা বিষয়ের অধ্যাপক ছিলেন। এছাড়া তার 5টি ছোট গল্প গ্রন্থে সংকলিত আছে, মাত্র 28টি গল্প। তারপর হলো এছাড়া বাংলা 2টি উপন্যাস তিনি রচনা করেছিলেন, একটি প্রবন্ধ সংকলন। তার গল্প গ্রন্থের নাম হলো ঘরে অন্নস্বর, তারপর খেয়ারি দুধ ভাত উৎপাত, তারপর দোজখের ওম, জাল স্বপ্নের জাল। আর উপন্যাস মূলত তার 2টি ছিল, চিলকোঠার সেপাই এবং খেয়াবনামা। এগুলো মোটামুটি একটা ধারণা রাখবা, কারণ এগুলো মাঝে মধ্যে পরীক্ষায় আসে, খুব যে আসে এরকমটা না, মাঝে মধ্যে এগুলো দেয়। তবে এই কবিতা বাংলা সাহিত্যের ক্ষেত্রে খুব একটা অবদান রাখতে পারেনি, অনেকটা কমই অবদান রেখেছে। তো এটা খুব বিস্তারিত না পড়লেও আশা করি খুব একটা প্রবলেম হবে না এই কবিতা বিশেষ করে। দেখো, এরপর তার মৃত্যুটা মনে রাখবা, যে তার মৃত্যু কত সালে? 1997 সালে 4 জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মূলত কোথায়? ঢাকায় মৃত্যুবরণ করেন। তো এখন তাহলে আমরা আমাদের যে গল্প, মূল আলোচনা, সেই গল্পের মধ্যে তাহলে প্রবেশ করি। দেখো, গল্পটা তোমাদের একটু আগে বলছি যে এই গল্পটা মূলত, রেইনকোট যে গল্পটা রয়েছে, এটা মূলত হলো মুক্তিযুদ্ধকালীন ঢাকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কীরকম ছিল সেই বিষয়টার কেন্দ্র করে কিন্তু এই গল্পটা রচিত। তো আমরা দেখতে পাই এই গল্পে কয়েকটা চরিত্র আমরা দেখতে পাবো। সর্বপ্রথম তোমাদের এই চরিত্রগুলো সম্পর্কে আগে ধারণা দিয়ে দিই। চরিত্রগুলো বলতে কি, এই গল্পটা আমরা যে ক্যারেক্টারগুলো মূলত পাবো এবং তাদের যে পেশাগুলো, এগুলো অনেকবার পরীক্ষা আসছে, অনেকের মধ্যে এগুলো বারবার কনফিউশনে খেয়েছে যে পেশাগুলো বিশেষ করে কার কোন পেশা, এই বিষয়টা। তো যেমন এখানকার মধ্যে যেমন আকবর সাজিদ মূলত ছিলেন উর্দু প্রফেসর, উর্দুর যে টিচার, সেই উর্দু টিচার মূলত ছিল আকবর সাজিদ। এরপর হলো আব্দুস সাত্তার মৃধা, সে ছিল মূলত হলো ভূগোল প্রফেসর। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কে কোন পেশায় ছিল নিয়োজিত, এগুলো কিন্তু অনেকবার প্রশ্ন আসছে। তার নুরুল হুদা হলো পরোক্ষ মুক্তিযোদ্ধা, অর্থাৎ তিনি ছিলেন রসায়নের শিক্ষক। এরপর হলো মিন্টু, নুরুল হুদার যে শালা, তার নাম হলো মিন্টু, সে মুক্তিযোদ্ধা, সে গেরিলাদের অপারেশনের মধ্যে ছিল। এরপর হলো ইশাক মিয়া, সে হলো রাজাকার। এরপর হলো আফাজ, পাকিস্তানি কল্যাণকামী প্রিন্সিপাল, আফাজ আহমেদ যে প্রিন্সিপাল ছিল, সে পাকিস্তানি কল্যাণকামীর মধ্যে বলতে বোঝানো হয়েছে সে পাকিস্তানকে সবসময় সহযোগিতা করতো আর কি, তাদের বিভিন্ন কাজের জন্য। তো দেখো, ভোররাত্র থেকে বৃষ্টি বলতে কি, ভোররাত্র বলতে রাতের শেষ ভাগ,
যেটা মানে ফজরের একটু আগে আগে এরকমটা কথা বলতেছে। ভোর রাত থেকে বৃষ্টি মানে এরকম বৃষ্টি হচ্ছে। আহা বৃষ্টির ঝমঝম বোল, বোল মানে হলো ধ্বনি, মানে কি সুন্দর। মানে তোমরা জানো যে যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির আওয়াজ টিনের চালের মধ্যে যখন পড়ে তখন কিন্তু সেটা শুনতে কি মধুর না লাগে। সেইটাই বলতেছে যে ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে, আহা বৃষ্টির ঝমঝম বোল, মানে বৃষ্টির এই ঝমঝম ধ্বনিটা এটা শুনতে কি সুন্দরই না লাগে, কি সুন্দর নিয়ে মানে কি সুন্দর না লাগতেছে। তো এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে কতদিন? পুরো 3 দিন ধরে এই বৃষ্টিটা আছে। কারণ শনিতে 7, শনিতে একটা মানে এটা প্রবাদ উক্তি আছে। আগে যেমন আগেকার মানুষগুলো বিভিন্ন ধরনের মানে কোনো বিষয়ে বা প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের উক্তি পেশ করতো, ঠিক তেমনিভাবে সেও এরকম মানে সেই সময়ে এরকম মানে কিছু কথা মুখে মুখে প্রচলিত ছিল। কারণ শনিতে 7 মানে শনিবার থেকে শুরু হলে 7 দিন, তা মঙ্গলে 3 আর সব দিন। এটা জেনারেল স্টেটমেন্ট হলো সাধারণ মানুষের বিবৃতি বা মুখে মুখে কথা। মানে একটা তাদের মুখে মুখে কথা ছিল, যদি শনিবার থেকে বৃষ্টি শুরু হয় তাহলে 7 দিন হবে, মঙ্গলবার থেকে শুরু হলে 3 দিন হবে, এরকম মানে একটা সাধারণ মানুষের মধ্যে মুখে মুখে কথাটা প্রচলিত ছিল। এটা বাস্তবে এটা না। তারপর স্পেসিফিক ক্লাসিফিকেশন আছে, মানে হলো স্পেসিফিক মানে নির্দিষ্ট ক্লাসিফিকেশন আছে বলতে কি বাস্তবতা আছে, মানে এটা অনেক সময় দেখাও গেছে এরকমটা ঘটছে, এই জন্য বলছে। যেমন মঙ্গলে ভোর রাত হইল শুরু, 3 দিন মেঘের গুরু, তারপরে বুধের সকালে নামিল জল, বিকেলে মেঘ কয় এবার চল। মানে একটা তাদের যে অতীতের যে বিষয়গুলো মানে এরকম ছিল, মানে এরকম ঘটতো মাঝে মধ্যে এরকমটা দেখছে, সেজন্য তারা এটা মনে করে যে এটা সবসময় মনে হয় ঘটে এই বিষয়টা। তো এই জন্য বলছে যে মঙ্গলে ভোর রাত হতে শুরু, মানে মঙ্গলে ভোর রাত থেকে শুরু হয়ে 3 দিন মেঘের গুড়ি আওয়াজ বৃষ্টি হয়, এরপর বুধের সকালে নামলো জল, এরপর মানে 3 দিন গুড়ি আওয়াজ হয়ে বুধের সকালে জল নামলাম আকাশ থেকে, মানে বৃষ্টি শুরু হলো এবং বিকেলে মেঘ আবার চলে গেল, বৃষ্টি হয়ে আবার চলে গেল। এটা একটা তাদের জাস্ট সাধারণ একটা স্টেটমেন্ট, সাধারণ মানুষের লোকমুখে প্রচলিত কথা। তা বৃহস্পতি শুক্র কিছু বাদ নাই, কিন্তু এখন ভুলে গেছে মানে এই ধরনের প্রবাদ বাক্য এখন যে আগে যে ছিল এরকম প্রবাদ বাক্য কিন্তু মানুষ এখন ভুলে গেছে। যেমন আগে এরকম আমরাই ছোটোবেলায় যখন ছিলাম তখন কিন্তু এরকম বৃষ্টি দিনে এরকম বিভিন্ন ধরনের প্রবাদ বাক্য কিন্তু আমরাই নিজেরাই বলতাম, যে বৃষ্টি পড়ে টাপার টুপুর নদের এলো বান, এরকম কথাগুলো বলতাম। বা অনেক সময় এরকম দেখা যেত যে বৃষ্টি হচ্ছে আবার রোদও হচ্ছে একসাথে, তখন এরকম একটা আমরা ছোটোবেলায় প্রবাদ বাক্য বলতাম যে কি জানি একটা বলতাম যে বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে, এরকম কিন্তু মানে আমার ঠিকভাবে মনে আসতেছে না। তো এরকম কিন্তু বিভিন্ন ধরনের ছড়া বা কবিতা বা বিভিন্ন ধরনের উক্তি কিন্তু ব্যবহার করা হতো। ঠিক তেমনিভাবে তিনি বলছে যে কিন্তু এখন মানুষ এগুলো ভুলে গেছে, এখন কিন্তু আর এইগুলো নাই, এগুলো আস্তে আস্তে দিনের অতলে হারিয়ে যাচ্ছে। যেটুকু মনে আছে পুরো বেড কভারের নিচে গুটিসুটি মেরে শুয়ে আর এক পশলা মানে একটু ঘুমিয়ে নেওয়ার জন্য তাই যথেষ্ট। বলছে মানে এরকম বর্তমানে এই মানুষের মুখে তো এই মানে চরণগুলো বা এই উক্তিগুলো বা এই লাইনগুলো প্রচলিত নাই, এগুলো এমন অবস্থা আছে এগুলো মানে একবারে হারিয়ে যাচ্ছে, মানে আর এগুলো খুঁজেই পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তাহলে অন্তত 3 দিন ফুটপাত বন্ধ, অন্তত 3 দিন কি বন্ধ? ফুটপাত বলতে কি বারুদ বন্দুক মানে গুলি চলাচল বন্ধ। কেন? কারণ বৃষ্টি হচ্ছে, কারণ বৃষ্টি হলে কিন্তু গুলি এগুলো কিন্তু চলে না, এগুলো কারণ চলে না, কারণ এগুলো বারুদ দিয়ে মানে পরিচালনা করা লাগে। তো যখন বৃষ্টি পড়ে তখন তো এগুলোর মধ্যে যখন পানি ঢুকে যায় তখন কিন্তু এটা চালানো মুশকিল হয়ে যায়। তো এই জন্য বলছে যে অন্তত 3 দিন ফুটপাত বন্ধ। বাদলাই বান্দুক বরুদ কি একটু জিরিয়ে নেবে না, মানে এগুলো কি একটু বিশ্রাম করে নেবে না? পানি হচ্ছে তখন কি তারা কাজ করবে নাকি, তারা বিশ্রাম করে নেবে না? এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো, মানে এই কটা দিন বলতে এই বর্ষার জন্য, কারণ পানি হলে তো এগুলো আর অকেজ হয়ে যায়, এগুলো ঠিকভাবে কাজ করে না, এজন্য বলছি। তা আর হইল কই ম্যান প্রপোজেস, এটা অর্থ লিখে নাও। আমি কিন্তু তোমাদের আগেই যখন পড়াই তখন কিন্তু বারবার এই কথাটা বলি, আমি যখনই পড়াবো তখন তোমরা খাতা কলম বই এবং সব কিছু সাথে নিয়ে বসবা, যখনই বলবো যেটা নোট করতে সুন্দর করে টুকে নিবা ওটা, কারণ এগুলো যদি তুমি না লিখো ভাই তোমার নিজেরই প্রবলেম হয়ে যাবে। কারণ আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি যে কথাগুলো বলছি তুমি যদি সুন্দর করে আমার কথাগুলো বুঝো এবং যদি নোট করতে পারো তুমি নিজেই পড়াতে পারবা। আমি যেমন তোমাদের পড়াই না, তোমরাও নিজেরা পড়াতে পারবা। তা ম্যান প্রপোজেস অর্থ কি? ম্যান প্রপোজেস অর্থ হলো মানে জীবিকার প্রয়োজনে বা তাগিদে মানুষকে বের হতে হয়, এটাকে বলা হয় মূলত ম্যান প্রপোজেস। কি বলা হয়? ম্যান প্রপোজেস। আর তাহলে কি ম্যান প্রপোজেস অর্থাৎ জীবিকার তাগিদে কিন্তু কাউকে ঘরে থাকা হয় না, যত ঝামেলা হোক, যত যেমন আমরা ইদানিং যদি দেখলাম একটা করোনা ভাইরাস নামে একটা মহামারী ছিল, যখন মানুষের ঘরে খাবার নেই মানুষ কি ঘরের মধ্যে বসেছিল না? যখন দেখতেছে যে খাবার নেই কোনো কিছু নেই তখন কিন্তু মানুষ বাইরে বের হয়েছেই। তো এরকম বিষয়টা ঘটবে যে সেই সময় ঘটেছিল যখন পাকিস্তানে হানাদার বাহিনী ছিল, যখন মানুষের অভাব ঘরের মধ্যে হানা দিচ্ছে,
মানুষ কি তখন ঘরে বসে থাকবে? বসে থাকবে না, তখন মানুষ জীবিকা তাগিদে ঘর থেকে বের হয়। তো এমন চমৎকার বদলায় সকালে দরজা প্রবল করা নাড়ে, শেষ হেমন্তের শীত পর্দা ছিঁড়ে ফালা করে ফেললো। মানে এই সময় হঠাৎ কে জানি ধরে মানে দরজায় করা নাড়তেছে, মানে ডাকতেছে তাকে আর কি। আর হেমন্তের শীত পর্দা ছিঁড়ে ফালা করে ফেললো বলতে কি, সে ঘুমাচ্ছিল। নুরুল হুদা, এখানে মূল ক্যারেক্টার কিন্তু আমরা পাবো নুরুল হুদা নামে একজন ব্যক্তি, তাকে কেন্দ্র করে মূলত আমরা এটা পাবো, এটাই হলো মেইন ক্যারেক্টার আর কি। আর একটা কথা বলে দিই তোমাদের, এই যে গল্পটা রেইনকোট, এটার উপর কিন্তু একটা তোমরা মুভি পাবা, ছোট মানে 1.5 ঘন্টা না 2 ঘন্টার একটা মুভি আছে, তোমরা চাইলে সেই মুভিটা দেখতে পারো। কারণ এটা দেখলে তোমার এই ঘটনাটা ধারাবাহিকতা, যে কোথায় কি ঘটলো না ঘটলো, এটা খুব সুন্দরভাবে তোমার মাথায় থাকবে। তুমি সৃজনশীল আনাআসে লিখতে পারবা, কোনো প্রবলেম হবে না। এখন তোমার ইচ্ছা বাকিটা, তবে দেখলে সবচেয়ে বেস্ট। কারণ যে কোনো জিনিস আমরা এমনি চেয়ে যখন ভিজুয়ালাইজ বাস্তবে সেটা দেখি, তখন কিন্তু বেশি মনে থাকে। তো দেখো, প্রবল করা নাড়ে, শেষ হেমন্তের শীত পর্দা ছিঁড়ে ফালা করে ফেললো। মানে তার যে ঘুমের যে আবেশটা ছিল, সেই ঘুমের আবেশটা মূলত ভেঙে যায় যখন এরকম একটা সিগন্যাল আসে, সব ভেঙে দিল। মিলিটারি আজ তার ঘড়ি, মানে আল্লাহ গো, মানে সে ভয় পেয়ে গেছে। মানে নুরুল হুদা লিটারেলি সে ভয় পেয়ে গেছে, যে যখনই এরকম কেউ ঘরের মধ্যে দরজা মানে করা নাড়তেছে, তখন এই বিষয়টা দেখে সে অনেক ভয় পেয়ে গেছে। বলছে মিলিটারি চলে আসছে মনে হয়। মানে আসলে তো মিলিটারি না, মানে সে তার আরেকটা বিষয় কি, আমরা যেটা ভাবি মনে করো, সেটাই কিন্তু আমাদের চোখ কিন্তু সেটাই কিন্তু দেখার ট্রাই করি। এটা কি জানো, যখন তুমি একটা কোনো জিনিস মনে করতেছো, অন্ধকারে ঘরের মধ্যে আছো, দেখবা যে তুমি মাথার মধ্যে তোমার ভূত জিন এগুলোর চিন্তা আছে, তখন দেখবা যে একটা ছোটোখাটো জিনিস ঘরে কোথাও পড়ে আছে, মানে সেটাকে তোমার মনে হবে এটা মনে হয় একটা ভূত বা কোনো একটা কিছু মনে হয় এখানে আছে, এরকমটা কিন্তু মনে হবে, এটাই স্বাভাবিক। তো ঠিক তেমনিভাবে তার মাথায় এরকম বিষয় এগুলো চলতেছিল, তখন সে হঠাৎ যে একজন কেউ দরজায় করা নাড়ে, তখন সে অমনিতে তার ঘুম ভেঙে যায় এবং সে মনে করে যে মনে হয় মিলিটারি চলে আসছে, এই জন্য এই কথাটা উক্তিটা সে করছে। তাহলে আল্লাহুমা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এই দুটা মানুষ কখন পড়ে, যখন কিন্তু মানুষের বিপদ হয়, মানে প্রচুর পরিমাণে বিপদ মানে পাশে চলে আসে, তখন কিন্তু মানুষ এই দুটা পড়ে। তো সেও কিন্তু এই দুটা তখন পড়তে লাগলো, বলে মানে তার মনে হয় জীবন শেষ, আর বাঁচবে না। মানে মিলিটারি যদি চলে আসে, তাকে তো অবশ্যই কিছু মানে মেরে ফেলবে। পড়তে সে জর্দার দিকে এগোয়, এই কয়েক মাস কত সূরাই সে মুখস্থ করেছে। কারণ দেখো, পাকিস্তানিরা সে সূরা কেন মুখস্থ করছে, কারণ পাকিস্তানিরা মূলত এই যে যারা ছিল মিলিটারি হানাদার বাহিনী, তারা মূলত হিন্দুদেরকে একটু আরও বেশি মেরে ফেলতো। মানে হিন্দুদের দেখলেই তারা একবারে দু চোখে দেখতে পারতো না, তারা দেখলে সাথে সাথে মেরে ফেলতো। তো এই জন্য সে আরও অনেক সূরা মুখস্থ করছে, যাতে সে যে মুসলিম এটা প্রমাণ করতে পারে। কারণ মুসলিম হলেও একটু না একটু হলেও রেহাই পেতে পারে, কিন্তু হিন্দু হলে একবারে তো রেহাই নেই, একবারে মেরে ফেলবে। তো এই জন্য সে বলছে যে এই কয়েক মাসে কত সূরাই না মুখস্থ করেছে। রাস্তায় বেরোলে পাঁচ কালেমা সব মানে রেডি থাকে ঠোঁটের উপর, মানে বললেই যেন সাথে সাথে উত্তর দিয়ে দেয়, এরকম একটা অবস্থা। কোন দিকে থেকে কখন মিলিটারি ধরে, তবু একটা না একটা ভুল হয়ে যায়। দোয়া মনে হলো তো ঠিক, কিন্তু টুপিটা মাথা দিতে ভুলে গেল। মানে তোমার দেখো, যখন মানুষের মানে অনেক চিন্তা থাকে কোনো একটা বিষয়ে, তখন বা ডিপ্রেশনে মানে চলে যায়, বা ওইটা বিষয়ে অধীর চিন্তা ভাবনা থাকে, তখন কিন্তু মানুষ কিছু না কিছু একটা ভুল করে ফেলে, মানে একটা করতে গিয়ে অন্য কিছু একটা করে ফেলে। ঠিক তেমনিভাবে তারাও এরকম বলছে, যখন মনে করো সে খুব সুন্দরভাবে কালেমা বলতেছে, কিন্তু হঠাৎ টুপিটা নিয়ে যেতে মনে নেই, বা টুপিটা নিয়ে যেতেছে কালেমা বা সুরার কোনো কিছু একটা ভুলে যাচ্ছে, এরকম একটা বিষয়। তো দেখো, দুটো ছিটকিনি, একটা খিল এবং কাঠের ডাসা খুলে দরজায় কপাট ফাঁক করতে বাতাস আর বৃষ্টি ঝাপটায় সঙ্গে ঘরে ঢোকে প্রিন্সিপালের পিয়ন। মানে অর্থাৎ তাদের যে প্রিন্সিপাল রয়েছে কলেজের, যেখানে সে মানে শিক্ষকতা করতো, এই যে নুরুল হুদা, সেই কলেজের সেখানকার প্রিন্সিপাল মূলত আসছে। সে যে মনে করেছিল মিলিটারি, বাস্তবে কিন্তু মিলিটারি না, সেটা হলো কি প্রিন্সিপাল আসছে এবং তাকে বললো, কি বললো দেখো, প্রিন্সিপাল পিয়ন আলহামদুলিল্লাহ মিলিটারি নয়। সে এখন মানে লিটারালি দেখো বিষয়টা কত দূর বোঝা, সে কিন্তু সেই সিরিয়াস ছিল যে নুরুল হুদা মনে হয় মিলিটারি চলে আসছে, কিছু একটা করবে। সে ভয়ে পেয়ে সে দরজা খুলে, কিন্তু যখন দরজা খুলে তখন দেখে যে না, মিলিটারি না, সেটা হলো যে প্রিন্সিপালের পিয়ন। তো বলতেছে আলহামদুলিল্লাহ, তখন তাকে দেখে সে অনেকটা খুশি হয়েছে। তো পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে, কিন্তু লোকটার চিনচিনে গলা গম্ভীর স্বরে হাঁকে সামনে সালাম দিয়া। মানে তারা এমন একটা অনুভূতি হয়েছিল, সে মনে করছিল যে আমি তাকে মনে হয় চুমি খেয়ে মানে দিব, এরকম একটা বিষয়। কিন্তু বাস্তবে সেটা করা হয় নাই বা করে নেয়, কারণ তার গলা ছিল অনেকটা চিনচিনে এবং সে তাকে মানে অত বেশি খুব একটা পছন্দ হয় নাই। কিন্তু তার অনুভূতিটা মূলত এখানে অতিরিক্ত প্রকাশ পেয়েছে, যে যাক বাঁচলাম এবার, এরকম একটা বিষয়, বলে যাক আল্লাহর রহমতে এবার বেঁচে গেলাম, এরকম।
তো স্যার নে সালাম দেয়, সে বলতেছে আপনাকে স্যার সালাম দিছে, মানে কে বলছে, প্রিন্সিপাল পিয়ন বলে ভাঙ্গাচোরা গলায় খোঁচা খোঁচা দাড়িতে লোকটা নিজের বাক্যের কমল শ্বাসটুকু শুষে নেয় এবং হুকুম ছাড়ে, তলব কি আবি জানে হোকা, বলছে তলব করছেন, আমাকে কি ডেকেছেন, তলব করছেন মানে আমাকে ডেকেছেন, এখনই কি যেতে হবে, মানে আমাকে কি মনে করেছেন বা স্মরণ করেছেন, মানে নুরুল হুদা বলতেছে আমাকে কি ডেকেছেন বা স্মরণ করেছেন, আমাকে কি এখনই যেতে হবে, এরকম বলতেছে আর কি পিয়নকে। তখন পিয়ন কি বলে দেখো, তখন বলতেছে হ্যাঁ আবি জানে হোগা, তখন বসে বলতেছে আবি জানে হোগা, মানে এখনই আপনাকে যেতে হবে, কি ব্যাপার, বেশি কথা বলার সময় নেই, কলেজের দেওয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গত রাতে, সে এখন প্রিন্সিপাল পিয়ন বলতেছে যে মানে বেশি কথা বলার সময় নেই, আপনি তাড়াতাড়ি রেডি হন, মানে কলেজের গায়ে মানে দেয়াল ঘেঁষে কি জানি বোমা ফাটিয়েছে, কেন এটা তার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে না, কারণ এই যে দেয়াল ঘেঁষে সেখানে কিন্তু পাকিস্তানি মিলিটারিরা থাকতো, তো তাদের উপর হামলা হয়েছে, তো এই জন্য সে মনে করতেছে যে নুরুল হুদাও এর সাথে জড়িত, এই জন্য নুরুল হুদাকে তারা উঠিয়ে মানে সে তাদেরকে সেখানে নিয়ে যেতে চাচ্ছে। তারপর মানে তখন নুরুল হুদা বলছে মানে, তো ওইটার সাথে আমার কি, মানে তার তো বিষয়টা এরকম হবেই যে কলেজে যে এখানে দেওয়াল ঘেঁষে মনে কর বোমা হামলা করা হয়েছে, তো ওইটার সাথে আমার কি সম্পর্ক, ওইটার সাথে আমার সম্পর্ক নেই, আমি তো আমার মতো আছি, সেই দেওয়ালে কে হামলা করছে তা এই জন্য আমাকে যেতে হবে, এই জন্য বলছে মানে ব্যাপার কি, এটা কেন, এটা কী কারণে এরকম বলতেছে। তা মিসক্রিয়েন্ট লোক তাহলে হচ্ছে ইলেকট্রিক ট্রান্সফর্মার তোর দিয়া, মিসক্রিয়েন্ট বলতে কি, মিসক্রিয়েন্টটা অর্থাৎ ইলেকট্রনিক ট্রান্সফর্মার উড়িয়ে দিয়েছে, মিসক্রিয়েন্ট বলতে মুক্তিযোদ্ধাদের কথা বলা হয়েছে, তারা লোক ইলেকট্রনিক ট্রান্সফর্মার তোর দিয়া, মানে তোর দিয়া বলতে তারা মিলিটারি ট্রান্সফর্মার উড়িয়ে দিয়েছে, এবং ওর ওয়াপস জানে কা টাইম প্রিন্সিপাল সাহেব কা কোঠি মে গ্রেনেড ফেঁকা গেট তোড় দিয়া, বলতেছে যে মিসক্রিয়েন্টরা ইলেকট্রনিক ট্রান্সফর্মার উড়িয়ে দিয়েছে তাদের যেখানে সেটা ছিল মানে বম দিয়ে, আবার ফিরে যাওয়ার সময় প্রিন্সিপাল সাহেবের যে বাড়িতে, যে প্রিন্সিপাল যেখানে ছিল তার বাড়িতে গ্রেনেড ছুড়েছে, কেন গ্রেনেড ছুড়েছে, কারণ প্রিন্সিপাল কিন্তু ইংরেজদের মিলিটারিদের, পাকিস্তানি মিলিটারিদের সহায়তা করতে, যার কারণে তার বাড়িতেও ওনারা গ্রেনেড ফেলেছে মুক্তিযোদ্ধারা, এবং তারা গেট ভেঙে দিয়েছে। তো এই জন্য মূলত একটা তাদের প্রতিও একটা সন্দেহ হয়েছে যে নুরুল হুদার প্রতি, যে তুমিও মনে হয় এদের সাথে যুক্ত আছো। এটা আবার হওয়ার কারণ কি, কারণ নুরুল হুদার যে শালা ছিল মিন্টু, সেই মিন্টু মূলত ছিল মুক্তিযোদ্ধা, বলছে যদি সে মুক্তিযোদ্ধা অবশ্যই তাহলে এর সাথে কিছু না কিছু কানেক্ট আছে, তো এই জন্য মূলত তার প্রতি একটা আরও সন্দেহটা বেশি ছিল। তো এরপর দেখো ভয়াবহ কাণ্ড, ইলেকট্রনিক ট্রান্সফর্মার তো কলেজের সামনে দেওয়াল গেছে, মানে এটা একবারে কলেজের সামনে দেওয়াল গেছে, এটা ইলেকট্রনিক ট্রান্সফর্মারটা, দেওয়ালের পর বাগান, তারপর টেনিস লন, তারপর হলো কলেজ দালান, কলেজের মানে বিভিন্ন ধরনের রুমগুলো, মস্ত দালান পার হয়ে ফুটবল এবং ক্রিকেট খেলার মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে প্রিন্সিপালের কোয়ার্টার, তারপর এগুলো কিন্তু মনে রাখবা যে প্রিন্সিপালের কোয়ার্টারটা কোথায়, মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে না ডান দিকে, কোন দিকে প্রিন্সিপালের কোয়ার্টার মানে হলো তার রুম, প্রিন্সিপাল যেখানে থাকে তার রুম, এর সঙ্গে মিলিটারি ক্যাম্প রয়েছে, কলেজের জিমনেসিয়াম মানে হলো ব্যায়ামাগার, যেখানে ব্যায়াম করা হয়, এখন মিলিটারি ক্যাম্প, মানে এই যে মিলিটারিটা তারা এখন কলেজের যে জিমনেসিয়ামটা ছিল সেখানে মূলত তারা তাদের ক্যাম্পটা স্থাপন করেছে। তাহলে হচ্ছে প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে হলো মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা, মানে প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে কি, মিলিটারি অ্যাটাক করা, কারণ তাদের একটা সন্দেহ থাকে যদি তারা প্রিন্সিপালের রুমের মধ্যে এরকম বোমা ফেলতে পারে তাহলে আমাদেরকেও তারা যে কোনো মুহূর্তে কিন্তু কিছু না কিছু একটা করে দিতে পারে, তাদের এরকম কিন্তু একটা সন্দেহ জাগে, এজন্য তারা বলে যে এটা মানে কি, তারা মানে আমাদেরও অ্যাটাক করা। সামনে দেয়ালে বোমা মেরে একটা পথ ক্রস করে গেলে কি করে সে জানতে চায় কে সে, মানে এটা কিভাবে এটা সম্ভব, কিভাবে করলো, প্রিন্সিপাল পিয়ন জানবে কি করে, এখন প্রিন্সিপাল পিয়ন বলছে আমি এটা জানবো কিভাবে, আমাকে সম্ভব, তারা কিভাবে করছে না করছে আপনি জানেন ভালো, বলছে ও আপনি জানো সদা, এটা বলছে আপনি ভালো জানেন, মানে হ্যাঁ বিষয়টা কীরকম হয়েছে, নুরুল হুদা তো এমনিতে ভয় আছে, তো এখন বলতেছে নুরুল হুদা বলতেছে যে এরকম যে ঘটনা ঘটছে এটা কীভাবে ঘটলো, তখন এই যে পিয়ন বলতেছে এটা কিভাবে ঘটছে আমি কিভাবে জানবো, আমি তো জানি না, তো আপনি এটা বলতে পারেন আপনি কিভাবে ঘটছে, তখন নুরুল হুদা তো আরও এই বিষয়টা শুনে হতবাক, মানে বলছে আমি জানি, মানে এটা কেমন কথা তুমি বলতেছো আমি জানি, এরকম আর কি, সেই বা বলবে কি করে, মানে আমি কিভাবে বলবো এটা, পিয়ন কি তাকে মিসক্রিয়েন্টের লোক ভাবে নাকি, মানে তুমি কি আমাকে মুক্তিযোদ্ধাদের মতো ভাবো নাকি, মুক্তিযোদ্ধারা যেমন যুদ্ধ করে তাদের একজন আমাকে ভাবো নাকি, এরকমভাবে নুরুল হুদা বলতেছে, তার মাথাটা আপনি নিচু হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ি, মানে সেও মুক্তিযোদ্ধার সাহায্য করার জন্য মূলত এরকম বিষয়টা হয়ে থাকে। ইসাক মিয়া বৈঠিয়ে তখন তাকে বলতেছে ইসাক মিয়া আপনি একটু বসেন, চাটা খাইয়ে, মানে একটু চাটা খান, আমার 5-7 মিনিট লাগেগা, মানে আমার 5-7 মিনিট সময় লাগবে, মানে তখন কিন্তু মানে উর্দু তো বলতে জানে না সবাই, শুধু গা 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 এই শব্দটা, এইটা করেঙ্গা এই করেঙ্গা সেই করেঙ্গা, মানে এরকম শেষে শুধু গা গা বেশি শব্দটা কিন্তু লাগাই দিত, সেই জন্য কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। তারপর এরপর বলতেছে নেহি মানে না,
এরপর নুরুল হুদা ইয়া বলতেছে ইসাক মিয়া বলতেছে নেহি না। নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ইসাক বলল, মানে যে ইয়া ছিল পিয়ন, প্রিন্সিপালের যে পিয়ন ছিল সে মূলত মানে ইয়া আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে বলে কি বলে আব্দুল সাত্তার মৃধা ঘর জানে হোগা, বলতেছে আব্দুল সাত্তার যে রয়েছে তার ঘর আমাকে যেতে হবে। আব্দুল সাত্তার কে ছিল? আব্দুল সাত্তার ছিল আবার ভূগোলের প্রফেসর। কিসের প্রফেসর ছিল? ভূগোলের প্রফেসর। এখন আমাকে কার বাসায় যেতে হবে? এই আব্দুল সাত্তার যে রয়েছে তার বাসায় যেতে হবে, আবার তাকেও খবর দিতে হবে। আভি আইয়ে মানে আপনি এখনই আসেন। এক কর্নেল সাহেব পৌঁছে গিয়ে, মানে এক কর্নেল সাহেব পৌঁছে গিয়েছে। সব পর ফস্কো এত্তেলা দিয়া ফোরনাই, মানে সবগুলো তাড়াতাড়ি আপনি আসেন, সবগুলো ঝামেলা বাদ দিয়ে আপনি অতি দ্রুত চলে আসেন। তা কর্নেলের নেতৃত্বে মিলিটারি হাতে কলেজটা, মানে কর্নেলে এখন মানে কলেজটা সব কিছু দেখাশোনা করতেছে এবং তাতেও ন্যস্ত করে ইসাক বেরিয়ে যায়, মানে তাকে ন্যস্ত করে বলতে কি নুরুল হুদাকে মূলত ন্যস্ত করে ইসাক বেরিয়ে যায়। রাস্তায় ঘর করতে থাকা বেবি ট্যাক্সির গর্জনে তুলে সে রওনা হলো, মানে ইসাক রওনা হয়ে গেল, মানে তাদের সেখান থেকে বলতে কি নুরুল হুদার বাসা থেকে সে রওনা হয়ে গেল এবং জিওগ্রাফি প্রফেসরের বাড়ির দিকে, জিওগ্রাফি যে প্রফেসর ছিল আব্দুল সাত্তার তার বাড়ির দিকে সে রওনা হলো তাকেও খবর দেওয়ার জন্য। ইসাক মানে খবর দেওয়া বলতে করি কি এই বিষয়টা, মানে তাকেও একটা সন্দেহের মানে সন্দেহের চোখ তার উপরেও ছিল, যে ভূগোলের যে প্রফেসর ছিল। তা ইসাক নিজে এক মিলিটারি কর্নেল বললেও চলে। মানে ইসাক মিয়া নিজেকে মিলিটারি কর্নেল কেন বলতেছে এখানে? কারণ দেখো উচ্চপদস্থ যদি কোনো কর্মকর্তা না থাকায় মূলত সে নিজেকে মনে করছে, মানে যখন তুমি দেখবা এই যে একটা মনে করো তুমি রাজার প্রাসাদে আসো, এখন রাজার মধ্যে রাজা টাজা রানী কেউ নেই আর কি, সবাই বাইরে চলে গেছে, এখন তুমি মনে করো ওইখানে আসো একজন কর্মী, এখন তুমি যদি নিজেকে রাজা ভাবো বা রাজার মতো সেখানে চলো, তাহলে তোমাকে কিন্তু কেউ কিছু বলবে না, কারণ তখন তো তোমার মনে করো ওইখানে স্বাধীনতা রয়েছে, তুমি মন্ত্রী হলেও এখানে তুমি কিন্তু এখন তো রাজার মতো তুমি আচরণ করো, মানুষজন কিন্তু মানে অমান্য করবে না, কারণ স্বাভাবিক, এবং তুমি নিজের মনের মধ্যে কিন্তু একটা সন্তুষ্ট পাবে যে হ্যাঁ এখন তো আমি সেরা, আমার উপরে কেউ নেই, তখন কিন্তু তোমাকে একটা রাজা নিজেকেই ফিল মনে হবে, অনুভূতি মনে হবে। ঠিক তেমনিভাবে এখানেও ইসাক মিয়া যখন বলছে ইসাক নিজে এখন মিলিটারি কর্নেল বলে চলে, মানে কেন? কারণ এখন সে যেহেতু মানে তাদের সাথে আছে, মিলিটারিদের সাথে আছে, এখন সে বাইরে যখন আসে তখন তো তার কেউ নেই, সেই সবার উপরে, এরকম একটা বিষয়। তো এই জন্য বলতেছে যে যখন সে এরকম থাকে সে নিজেকে মিলিটারি কর্নেল বললেও চলে, বিষয়টা বলা যেতে পারে। আর ভোরবেলায় কলেজের ভেতরে কর্নেল খোঁজ চলে আসায় সে হয়তো ডেমোটেড হয়ে লেফটেন্যান্ট কর্নেল হয়, মানে যখন উচ্চপদস্থ কর্মকর্তা আসে তখন তার সে পদে থাকতেছে না, তখন সে সেটার নিচে চলে আসে, আরও নিচে নামতে পারে, কিন্তু ক্যাপ্টেন এদিকে তাকে ঠেলা মুশকিল, মানে এত খুব একবার নিচে নামানো আবার একটা মুশকিল বিষয়। মিলিটারি প্রাদুর্ভাবের পর, মিলিটারি প্রাদুর্ভাব বলতে হলো অহেতুক উৎপাত, মানে মিলিটারিরা তারা এখানে বিভিন্ন ধরনের আক্রমণ এগুলো করার পর থেকে তাকে দেখে কলেজে সবাই তটস্থ বলতে কি সবাই একবারে তাকে বলতে মূলত ইসাককে দেখে, ইসাক যে রয়েছে তার কথা বলা হয়েছে, তাকে দেখে সবাই তটস্থ, মানে হলো খুবই ভয় ভীতিতে থাকে তাকে দেখে, কারণ সে এখন পাকিস্তানি মিলিটারিদের সঙ্গে আছে, কারণ তাকে কিছু একটা বললে সে পাকিস্তানি মিলিটারি সে কিছু বলে দেয় এবং বলে তার যদি কোনো কিছু একটা করে ফেলে, এই জন্য সবাই তার প্রতি একটা ভয় কাজ করে। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে, এই যে সে মানে বাংলা বলা ছেড়ে দিয়েছে, আর বাংলায় কথা বলে না, সে শুধু উর্দুতেই কথা বলে। তারপর কোন কালে দাদা না পরদাদার ভাইয়েরা মামু না কে যেন দিল্লিওয়ালা কোন খান সাহেব খাসনামা মানে হলো চাকর, খাসনামা মানে হলো চাকর ছিল, সেই সুবাদে দিনরাত এখন সে উর্দু বলে, মানে জাস্ট একটা উদাহরণ তাগিদে যে কে না কে ছিল এরকম বংশধরের লোক, সেই উর্দুর তার তাগিদে সে এখন উর্দু কথা বলতেছে, এরকম কথা বলতেছে। যেতেই হবে, অসময়ে বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানি টানটা আবার, মানে এখন তার স্ত্রী নুরুল হুদার যে স্ত্রী রয়েছে সে বলতেছে, সে কি বলতেছে, দেখো তোমাকে কি যেতেই হবে, না গেলে কি কোনো সমস্যা হবে না, কারণ অসময়ে বৃষ্টিতে ভিজে তোমার আবার হাঁপানি, তাহলে নুরুল হুদার এনে কী রোগ ছিল? হাঁপানি রোগ ছিল। কী রোগ? হাঁপানি রোগ। তো বলতেছে অসময়ে বৃষ্টিতে ভিজে, মানে এখন তো সময় না, এখন তো আবার বৃষ্টি হচ্ছে এবং তুমি এমনিতে তো তোমার শারীরিকভাবে অসুস্থ, এখন তুমি যদি আবার এই বৃষ্টির মধ্যে ভিজতে যদি সেখানে যাও, তাহলে তোমার তো হাঁপানিটা তো আবার বেড়ে যেতে পারে। তা বইয়ের এসব সোহাগের কথা শুনলে কি তার চলবে? বউ কি প্রিন্সিপালের ধমকে ভাগ নেবে? মানে সে আবার বলছে নুরুলদা ঠিক আছে বইয়ের সোহাগ ভালো জিনিস, ভালো মানে খুব ভালো লাগে, কিন্তু এসব কথা শুনে কি চলবে? চলবে না, কারণ আমি যদি না যাই তাহলে এই যে প্রিন্সিপাল যে আমাকে বিভিন্ন ধরনের বকবে, কথা বলবে, এটা সেটা বলবে, এটা কি সে শুনবে কখনো? সে কিন্তু শুনবে না। তারপর বউ কি ভাগবে? এর উপরে কলেজে কর্নেল এসেছে, এরপর কলেজের আবার কি এসেছে? কর্নেল এসেছে। কপালে আজ কি আছে আল্লাহ জানে, বলতেছে আজকে কপালে যে কি আছে, কি যে দুঃখ আজকে ঘটবে বা কি ঘটনা ঘটবে আল্লাহ পাকে কি ভালো জানে।
ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়ে দেয় তো কর্নেল সাহেবের হাত পায়ে ধরে ঠিক কপালে গুলি করা হুকুম জারি করানো যায় না, মানে সেখানে একটা গুলি করা হয়। মূলত ফায়ারিং মানে হলো গুলি করার যে জায়গা, সেখানে মূলত বলা হয়েছে। বলছে যদি আমাকে এরকম যদি করে, যদি মারার জন্য প্রস্তুত করে, তাহলে আমি জাস্ট এইটা এরকম একটা কি করতে পারবো না যে আমাকে একবারে মেরে দাও। কারণ পাকিস্তানিরা মিলিটারিরা অনেকে কী করতো, অনেককে কষ্ট করে মারতো, মানে অনেকটা তাকে নির্যাতন করতো, তারপরে কিন্তু পরিশেষে মারতো। কিন্তু সে বলতেছে যে এরকম করে না মারে আমাকে একবারে মেরে দিবেন, আমি এটা যদি অনুরোধ করি এটা কি করবে না, আমাকে এই অনুরোধটাই রাখবে না তারা। তো প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না? বলছে জাস্ট আমার জন্য সামান্য এই প্রিন্সিপালকেই আমার এই যে মৃত্যুর জন্য এই সামান্য তদবির বলতে কি চেষ্টা যেটাকে বলতে পারি আমরা, এটা কি করবে না? মানে নুরুল হুদার জন্য মূলত পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিন রাত দোয়াদুরি, পাকিস্তানের জন্য প্রিন্সিপাল কী করছে, দিন রাত দোয়াদুরি পড়ছে, মানে তাদের যেন জয় হয়। কারণ সে তাদের লোক ছিল, তাদেরকে সহযোগিতা করতো। কাকে? পাকিস্তানি মিলিটারি বাহিনী থেকে। কে? যে কলেজের যে প্রিন্সিপাল ছিল সে। সময় নেয় অসময় নেয় আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালিয়ে দেয়, এবং সে মানে সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করে যেন পাকিস্তানি মিলিটারি জয়লাভ করে। এবং সে মানে শুধু যে তাদের যে কলিগরা ছিল, বিভিন্ন ধরনের যারা শিক্ষক ছিল, প্রভাষক ছিল, লেকচারার ছিল, তাদেরকে গালাগালি করত। এপ্রিল মাসেও মাঝখানে প্রিন্সিপাল মিলিটারি বড় কর্তাদের কাছে সবিনয় নিবেদন করেছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় তবে সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। এই কথাটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এটা থেকে অনেকবার প্রশ্ন আসছে। মানে হলো শহীদ মিনার হটাও, এটা দ্বারা বোঝাচ্ছে মূলত জাতীয়তাবাদী চেতনা বা নির্দেশ। শহীদ মিনার মূলত জাতীয়তাবাদী চেতনা বিকাশটা প্রকাশ পায় এখানে। বলতেছে যে পাকিস্তান যদি তোমাদের যদি যুদ্ধে জয়লাভ করতে চাও এবং মানুষের মধ্যে যদি একাত্মতা যে বিষয়টা রয়েছে এবং তার জাতীয়তাবাদ যে বিষয়টা রয়েছে, এটা যদি তোমরা নষ্ট করতে চাও, তাহলে তাদের যে শহীদ মিনারগুলো রয়েছে সবগুলো সেখান থেকে হটাও, যেখানে আসে সবগুলো এগুলো ভেঙে ফেলে দাও। এই কথাটা বলতেছে। এগুলো হলো পাকিস্তানের শরীরে কাটা, মানে এগুলো হলো পাকিস্তানিদের আমাদের কাটার মতো কাজ করতেছে। পাকিস্তানের পাক সাপ শরীরটাকে নিরোগ করতে হলে এইসব কাটা উপরে ফেলতে হবে। মানে এগুলো আমাদের সম্পূর্ণ যদি মানুষের মধ্যে এই যে তাদের পূর্ব পাকিস্তান যারা রয়েছে তাদের মধ্যে দেশাত্মবোধ এবং জাতীয়তাবোধ এই বিষয়টা যেটা রয়েছে তাদের পূর্ব পাকিস্তানের, তাদের এই বিষয়টা যদি আমরা সম্পূর্ণটা উপরে দিতে চাই, তাহলে আমাদের এই যে সম্পূর্ণ শহীদ মিনারগুলোকে ধ্বংস করে দিতে হবে। তা মিলিটারি ডক্টর আফাজ আহমেদের পরামর্শ শুনেছে, গ্রামগঞ্জে যেখানে গেছে প্রথমেই কামান তাক করেছে শহীদ মিনারের দিকে। এ দেশে একটা কলেজ শহীদ মিনার আরও অক্ষত নেই, মানে একটা কলেজে কোনো শহীদ মিনার নেই, সবগুলো শহীদ মিনার কী করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। তা প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য এক লেকচারকে গুলি করার সময় শরীরের আলতু ফালতু জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করার অনুরোধ তার মানবে না? বলতেছে যে মানে প্রিন্সিপাল এত বড় একটা পরামর্শ দিল, সেটা তারা মেনে গিয়ে নিল। আর সামান্য আমি একজন মানে রয়েছি, আমাকে যদি শুধু অনুরোধ করি যে আমাকে একবারে কপালে গুলি করে একবার আমাকে মেরে দেন, তাহলে আমাকে এটা অনুরোধটা শুনবে না? অবশ্যই শুনবে। আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, তার কলিগকে তো বা সাবঅর্ডিনেটের জন্য এতটুকু করবে না। সাবঅর্ডিনেট বলতে কি মানে সহকারী যেটাকে বলে, আর মূলত হলো মৃত্যুর পূর্বের যে কাজ সেটা বলা হয়েছে মূলত। অর্থাৎ আমরা এখানে যে বিষয়টা বুঝতে পারি, যদি ভালোভাবে বলি, আবার তোমার লাইনটা বলতেছি খুব ভালোভাবে শুনো। এখানে যে বিষয়টা ইঙ্গিত করছে মূলত বোঝাইছে একটা বিষয়, আর একটা বিষয় কিন্তু ইঙ্গিত করছে অন্য একটা বিষয়। আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, মানে প্রিন্সিপালকে এত কিছু, মানে যার কথার সবগুলো খিলাপ করতেছে না, যখনই ডাকতেছে তখন যাচ্ছে, মানে যা চাচ্ছে তখনই তা দিচ্ছে। তো বলছে, এই জন্য বলছে যে আবার প্রিন্সিপালে সে এত সার্ভিস দিচ্ছে, মানে এত কিছু করতেছে তার কলিগের, মানে তার জন্য, মানে অর্থাৎ নুরুল হুদার জন্য তৌবা করা, তারপর হলো সাবঅর্ডিনেটের জন্য এতটুকু করবে না? সাবঅর্ডিনেট বলতে কি মৃত্যুর আগের জন্য কালেমা পড়া বা দোয়া করা বা নামাজ পড়া, এটার জন্য কি সে সুযোগ দিবে না? অবশ্যই কিন্তু এটা সে সুযোগ দিবে। এরপরে দেখো, এরপরে বলা হয়েছে যে প্যান্টের ভেতরে পা গলিয়ে দিতে সে শোনে রান্নাঘর থেকে বউ বলছে তাড়াতাড়ি চলে এসো। মানে তার বউ যে রয়েছে নুরুল হুদার বউ, তাকে সে ডাকতেছে যে তাড়াতাড়ি এদিকে এসো। মানে কোনো একটা বিষয় অবশ্যই সে লক্ষ্য করছে, যে জন্য সে বলতেছে বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজ থেকে গুলির আওয়াজ আসছিল, কখন কি হয়। মানে সে বলতেছে যে তাকে, যে নুরুল হুদাকে বলতেছে, তার স্ত্রী যে বলতেছে যে বৃষ্টি শুরু হওয়ার আগে, মানে বৃষ্টি
বৃষ্টি যখন হচ্ছিল তার আগে মিরপুর ব্রিজ থেকে মূলত গুলির আওয়াজ আসতেছিল। তো কখন যে কি হয়, আপনি যাবেন এখন বাইরে এই বৃষ্টির মধ্যে, একটু আগে তো এরকম একটা ঘটনা মানে আমি দেখলাম, শুধু বিষয়টা শুনতে পেলাম যে মিরপুর ব্রিজ থেকে ওই দিক থেকে গুলির আওয়াজ, তাই আপনি এখন যাবেন না, তো এমনি বিষয়টা তো ঝুঁকিপূর্ণ হয়ে যায়, এভাবে তার স্ত্রী নূর হুদাকে বলতেছে। তো এরপরে সে দেখো কি বলে যে এসব কথা এখন বলার দরকারটা কি, মানে সে তো এমনিতেই নূর হুদা কিন্তু ভয়ে তটস্থ একবারে, সে তো এমনিতে ভয় পেয়ে আছে যে তার কি না হয়, এমনিতে সে মানে অতিরিক্ত একবারে ভয়ে আছে। তো এরপর আবার তার স্ত্রী তাকে আবার এই বিষয়টা বলে আরও ভয়টা কিন্তু বেড়ে গেছে, যে বলছে একটু আগে এরকম বিষয় দেখলাম, গুলির আওয়াজ শুনলাম, এই শুনলাম, এটা শুনে সে আরও ভয় পেয়ে যাচ্ছে। এই জন্য সে বলছে এসব কথা বলা দরকারটা কি, মানে এসব কথা বলে কী লাভ অযথা এখন, কারণ এমনিতে তো আমি ভয় আছি, মানে তার ভাবটা এটা প্রকাশ করতেছে। এরপর হলো রেডিও টেলিভিশনে হরদম চলছে। হরদম বলতে কি, মানে মিডিয়ার উপর পাকিস্তানিদের নিয়ন্ত্রণ, মানে এখন তারা সকল মিডিয়া গণমাধ্যম এগুলো তাদের আন্ডারে নিয়ে নিছে। তো তারা যেটা বলছে সেভাবেই সেখানে তথ্যগুলো প্রচার করা হচ্ছে। তারপর সিচুয়েশন নর্মাল, মানে সেখানে তারা বলতেছে সিচুয়েশন নর্মাল, মানে সিচুয়েশন স্বাভাবিক অবস্থা, দেশের যে পরিস্থিতি সেটা স্বাভাবিক আছে, কোনো দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই, কোনো মানে মানুষ মারা হচ্ছে না, কোনো কিছু নেই, মানে একবার নর্মাল একটা অবস্থা রয়েছে, মানে সেখানে একটা প্রচার করা হচ্ছে সেটা আর কি। তো পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে। দুশ্মনকে বলতে এখানে মুক্তিযোদ্ধারা যেটা বলতেছে যে অর্থাৎ আমরা এখানে যে বলা হয়েছে দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে এবং মিসক্রিয়েন্টরা সব খতম। তারপর হলো প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধকর। প্রেসিডেন্ট তখন কিন্তু আমাদের যে সেই সময় ছিল কিন্তু ইয়াহিয়া খান, এবং সে বলছে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর, মানে দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছেন, মানে দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। তারপরে কিছুদিন বাদে তার ভাষণ শোনা যায়, মানে এই তার ইয়াহিয়া খানের ভাষণ শোনা যেত, এবং আওয়ার আলটিমেট এইম তারপর রিমেইনস দ্য সেম, মানে আমাদের পূর্ব প্রতিষ্ঠিত এখনও বহাল রয়েছে, মানে পূর্ব প্রতিশ্রুতি আমাদের যেগুলো ছিল, আমাদের পূর্ব প্রতিশ্রুতি এখনও বহাল রয়েছে। এই লাইনের অর্থ এটা লিখে নিতে পারো। তারপর এরপর তিনি আরও বলেন, কি বলেন যে দ্যাট ইজ টু হ্যান্ড ওভার পাওয়ার টু দি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপলস। এটার অর্থ লিখে নিতে পারো নির্বাচিত প্রতিনিধিদেরও হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া, মানে তখন কিন্তু নির্বাচিত যারা পূর্ব বাংলা পশ্চিম বাংলায় কিন্তু নির্বাচন হয়েছিল, এবং সেখানে কিন্তু তা মানে ক্ষমতা যেটা রয়েছে ক্ষমতাটা ফিরিয়ে দেওয়ার বিষয়টা ছিল, কিন্তু বাস্তবে কিন্তু ফিরে দেওয়া হয় না। এবং পরবর্তীতে তারা ভাষণে বলে যে এটা ফিরে দেওয়া হয়েছে, মানে মানুষের মধ্যে যাতে সবাই এই যে পাকিস্তানের বিরুদ্ধে সবাই আন্দোলন করতেছিল, এটা থেকে যাতে নেমে আসে, এই জন্য মানুষদের মাঝে তারা মিথ্যা কথাগুলো বলতে থাকে, যাতে মানুষ এটা থেকে সবাই নেমে আসে এই যুদ্ধ আন্দোলন থেকে। তো এরপর এটা কারণ ছিল বাঙালিদের প্রশমিত করার জন্য, যেটা একটু আগে বললাম যে বাঙালিরা যাতে সবাই একটু শান্ত হয় এবং সবাই যেন এই যুদ্ধ থেকে বিরত থাকে। তো এরপরে দেখো, এরপরে সবই তো নর্মাল হয়ে আসছে, মানে সব কিছু তো নর্মাল, কিন্তু বাঙালি ইস্ট পাকিস্তান গভর্নমেন্ট মন্ত্রীরা ইস্ট পাকিস্তান সবাই তো স্বাভাবিক। এখন বউ তার এসব বাজে কথা বলে কেন, আসমাকে নিয়ে আর পারা যায় না, মানে এসব বিভিন্ন ধরনের কথা এখন বলতেছে। এই যে তার যে স্ত্রী রয়েছে নুরুল হুদার স্ত্রী আসমা, সে মূলত নুরুল হুদাকে এরকম বিভিন্ন কথা বলতেছে এই বিষয়ে, যে মুক্তিযুদ্ধে এরকম ঘটছে এই সেই, মানে নুরুল হুদা মূলত তার যে অফিসে যাওয়ার পূর্বে মূলত এটা ঘটনা, মানে সে অফিসে যাবে, এখন যাওয়ার সময় তার এমনিতে সে তো ভয়ে আছে, এখন তার পূর্বে যে মুক্তিযুদ্ধে কোথায় কী ঘটছে, কী ঘটনা, এই মানে কোথায় কী কোন মানুষ মারা হয়েছে নাকি, মানে এরকম বিভিন্ন রিলেটেড, মানে মুক্তিযুদ্ধের যে ঘটনা রিলেটেড যে সে সময় ঘটছে বা সে শুনছে এরকম কিছু সবগুলো এখন সে নুরুল হুদাকে বলতেছে। তো এই সব বলা ধরুন সে নুরুল হুদা আরও কিন্তু ভয়ে মানে তটস্থ হয়ে যাচ্ছে বিষয়টা। এই জন্য সে বলতেছে এই আসমাকে নিয়ে আর পারা যায় না, মানে তার স্ত্রী যে রয়েছে নুরুল হুদার স্ত্রী, তার নাম কিন্তু আসমা, এই জন্য সে বলছে আসমাকে নিয়ে আর পারা যায় না। এই বৃষ্টিতে শুধু ছাতায় কুলাবে না গো, বউয়ের আরেক দফা সোহাগ দেখা গেল। সে তখন বলতেছে, আসমা যে রয়েছে সে বলতেছে যে শুধু তুমি যে ছাতা নিয়ে যাবা, এই ছাতাতে তো মনে হতে হবে না, কারণ যে বৃষ্টি এই ছাতাতে তুমি ভিজে দিতে পারো, এমনিতে তোমার তো আরও সমস্যা। তো তখন বউয়ের আরেক দফা সোহাগ দেখা গেল, মানে তার আরেকটা ভালোবাসার রূপ আগে প্রকাশ পেল। কি সেটা, সে বললো যে তুমি বরং মিন্টু রেইনকোটটা নিয়ে যাও। এই যে তার যে ভাই রয়েছে আসমার ভাই অর্থাৎ নুরুল হুদার যে শ্যালক বলতে পারি মিন্টু, সে বলতেছে তোমার সেই মিন্টু রেইনকোটটা নিয়ে যায়। এই যে রেইনকোট, এখান থেকে কিন্তু এই গল্পের নামকরণটা কিন্তু করা হয়েছে রেইনকোট। এই রেইনকোটটা নিয়ে যত ঝামেলা হবে আমরা কিন্তু এটা পরবর্তীতে পাবো। রেইনকোটটা মনে করে এক সময় সে মনে করবে, নিজেকে গর্ব মনে করবে রেইনকোটটা নিয়ে, একসময় আবার সে নিজেকে অনেকটা ভীতু, মানে অনেকটা ভয় হবে তার। কেন, কারণ রেইনকোটটা একসময় সে মনে হবে যে সে পাকিস্তানি মিলিটারি বাহিনী, একসময় মনে হবে যে আবার মুক্তিযোদ্ধা। তো এইরকম বিষয়টার জন্য তো আমরা তাহলে পরবর্তী অংশ তাহলে দেখি যে আবার মিন্টু বলছে, আবার সেই মিন্টু,
তাকে নিয়ে তো এমনিতে আমি প্যারায় আছি কেন সেটা বলতেছে, কারণ এই যে মিন্টু যে রয়েছে তার শ্যালক, সে কিন্তু মুক্তিযুদ্ধে আসে, সে কিন্তু মুক্তিযোদ্ধা বাহিনী এবং সে যুদ্ধে কিন্তু লিপ্ত আছে। যুদ্ধে লিপ্ত বলতে কি, সে মুক্তিযুদ্ধে সেও মুক্তিযোদ্ধা একজন বলা চলে, সেও এটার মধ্যে যুক্ত আছে। তো এই জন্য সে বলতেছে সে তো এমনিতেই মানে তার যে মুক্তিযুদ্ধ এইটার জন্য তাকে এক্সট্রা করে অনেকটা মানে ঝামেলার মধ্যে পোহাতে হচ্ছে। অর্থাৎ আসমার যে ভাই মিন্টুর মুক্তিযুদ্ধে যাওয়ার কারণে নুরুল হুদাকে কিন্তু অনেকটা ঝামেলার মোকাবিলা করতে হচ্ছে। তো বইয়ের এই ভাইটার জন্যই তাকে এক্সট্রা ততস্থ থাকতে হয়, মানে এক্সট্রা আরও ভয়ে থাকতে হয়। বাড়ি থেকে তার মগবাজারের 2 কামরার ফ্ল্যাগ থেকে তো মিন্টু চলে গেল জুন মাসের কত তারিখে, 23 তারিখে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় কিন্তু ভালোভাবে রাখো। কত তারিখে তাহলে চলে গিয়েছিল, যে মগবাজারের 2 কামরা ফ্ল্যাগ মানে কামরা ফ্ল্যাগ থেকে, সেটা হলো কি জুনের 23 তারিখে। তবে জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো, আবার মানে নতুন বাড়ি বলা যায় না। ওখানে যদি কেউ কিছু আঁচ করে থাকে, মানে কেন, কারণ সে সেখান থেকে কেন এখানে চলে আসলো, বলতেছে যে এখানে তো ছিলাম, এখন কেউ যদি আবার এই বিষয়টা বুঝতে পারে তখন তো তারে আবার বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, সমস্যা হতে পারে। তো ও চলে আবার 3 দিন পরের পাশে ফ্ল্যাটে গোলগাল মুখের মহিলা তার বউকে জিজ্ঞাসা করছিল, ভাবি আপনার ভাইকে দেখছি না। মানে সে তো মুক্তিযুদ্ধে যে আছে, সবসময় তো সে আর বাসায় থাকে না। তো এই জন্য একজন আবার জিজ্ঞাসা করছে 3 দিন পর, যে আপনার ভাইকে তো দেখতেছি না, আপনারা এখানে উঠছেন, এখানে থাকতেছেন, কিন্তু আপনার ভাইকে তো চোখে দেখতে পাচ্ছি না, সে কোথায় গেছে না গেছে, বিভিন্ন ধরনের তখন প্রশ্ন করতে থাকে। তখন বিষয়টা তো এখানেও অনেকটা মানে একটা সাংঘর্ষিক হয়ে যায়, যে তারা এই বিষয়ে কেন প্রশ্ন করতেছে, তাদের কেন এটা কৌতূহল, তাদের মধ্যে একটা কিন্তু এরকম মানে দুশ্চিন্তা কাজ করে। তো ব্যাস এই শুনেই সে বাড়ি বদলাবার জন্য লেগে যায় হন্য হয়ে, মানে আবার সে বাড়ি পরিবর্তনের জন্য মানে চেষ্টা করতে থাকে, কারণ সেখানে আর থাকবে না, কারণ এরকম বিষয়টা তাদের আবার খারাপ একটা প্রভাব বা ইঙ্গিত দিচ্ছে আর কি। মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে 4 বার বাড়ি পাল্টানো হলো। কতবার? সর্বমোট 4 বার বাড়ি তারা পরিবর্তন করছে, কারণ এই ভয়ের কারণে। কারণ এখানে থাকে মূলত মেইন ভয়টা হলো মিন্টুকে নিয়ে, কারণ মিন্টু সে মুক্তিযোদ্ধা, সে মুক্তিযুদ্ধে গেছে। এখন সে হলো তার একজন রয়েছে, তার দুলাভাই রয়েছে, তার বোন আছে, 2 জন আছে। তো এখন যখন ও মুক্তিযুদ্ধে গেছে, তখন যে কোনো বিষয়ের জন্য তাকে মানে থামানোর জন্য তারা কিন্তু তার পরিবার যে রয়েছে তাদের উপর আক্রমণ করতে পারে। তো এজন্য মূলত তারা নিজেদের নিরাপত্তার জন্য কিন্তু বারবার বাড়ি চেঞ্জ করতে থাকে। এখানে আসার পর নিজের তলার ভদ্রলোক একদিন বলছিল, আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা তার ঢিপ করছিল। এবার যদি তার শালার প্রসঙ্গ তুলে নিরাপত্তার জন্যই সে এখানে এসেছে। মানে বলতেছে যে একজন মানুষ বলছিল যে সে এখানে ছিল, সেখানকার যে একজন ভদ্রমহিলা আর কি, ভদ্রলোক আর কি বলতেছিল যে ঢাকার তো এরকম এমনিতে গোলমাল, তো আমি তাকে বলছিলাম যে সেখানে চলে আসতে, যে ঢাকায় এরকম অসংখ্য গোলমাল চলতেছে, তো তাকে বাড়ি কিন্তু পাঠিয়ে দিলাম, যে তুমি বাড়ি চলে যাও, ঢাকায় এরকম এমনিতে দেশের পরিস্থিতি খারাপ। তো এখন বলতেছে যে সে পাঠাই দিছে, যদি আবার সে মানে নুরুল হুদা বলতেছে যদি প্রশ্ন করে, যদি যে তাহলে যে আপনারা যে এখানে আসেন, যে এই বিষয়ে তার যে শালা রয়েছে, তার শালা বিষয়ে যদি আবার পরবর্তী প্রশ্ন, তার মনের মধ্যে একটা সন্দেহ জেগে থাকে সবসময় তার শালাকে নিয়ে আর কি, অর্থাৎ মিন্টুকে নিয়ে। নিরাপত্তার জন্যই সে এখানে এসেছে, কলেজ থেকে দূর, আত্মীয় স্বজন থেকে দূর, শহর থেকে দূরে বলা যায়। তখন সে বলছিল যে আমি তখন বলে দেবো যে নিরাপত্তার জন্য আমরা এখানে এসেছি, কলেজ থেকে দূর, আত্মীয় স্বজন সব থেকে দূর। ভেবেছিলাম নতুন এলাকায় পূর্ব দিকে জানালা ধারে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধানক্ষেত। এটা কিন্তু মনে রাখে, এটা অনেকবার পরীক্ষায় আসছে, যে পূর্ব দিকে জানালা কি দৃশ্য ছিল এইদিকে আর কি, পূর্ব দিকে জানালা ধারে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধানক্ষেত, তা কি বিপদ। এদিকে নাকি নৌকা করে চলে আসে স্ট্যান্ড গানওয়ালা, মানে হলো মুক্তিযোদ্ধা ছোকরার দল। বলতেছে যে এদিকে পূর্ব দিকে যে জানালা তাদের রয়েছে, সেই জানালার ধারে যে বিল আর ধানক্ষেত রয়েছে, এগুলোর দিকে হঠাৎ মুক্তিযোদ্ধারা চলে আসে আক্রমণ করার জন্য, মানে পাকিস্তানি বাহিনীদের উপর এদিক দিয়ে চলে আসে, তাদের মানে তাদের কাজগুলো সুন্দরভাবে যাতে তারা পরিচালনা করতে পারে, মানে হঠাৎ এদিকে চলে আসে এরকম সে শুনেছে। তো এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র। বলছে এদিককার যে অঞ্চলে আরও আসছে, সে বলছে এদিকে শুধু অস্ত্র দেখে, নৌকা ভরা অস্ত্র। ওর উপর বউ যদি মিন্টুর কথা তুলে, তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যখানে। মানে বলতেছে মানে এমন একটা তার মধ্যে ভয়, বলছে এমনিতে সে অস্ত্র কথা বলছে, এর উপর বউ যদি মিন্টুর কথা তোলে, মানে মিন্টুর বিষয়টা বলে, তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যে, মানে যদি সে মিন্টু আবার সেই অস্ত্র নিয়ে ঘরে কোনো সময় হঠাৎ ঢুকে পড়ে, মিন্টু যে কোথায় গেছে সে জানে, তার বউও জানে, মানে কোথায় গেছে, মানে বলতে মুক্তিযুদ্ধে গেছে এই বিষয়টা তার যে আসমা রয়েছে নুরুল হুদার স্ত্রী, সেও জানে, এবং নুরুল হুদা আছে সেও জানে। কিসেঞ্জার সাহেব বলেছেন, কিসেঞ্জার সাহেব মানে তৎকালীন বা ওই সময় আমেরিকা
আমেরিকার যে পররাষ্ট্রমন্ত্রী ছিল তার নাম হলো কিসেঞ্জার। এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স, মানে হলো ইন্টারনাল অ্যাফেয়ার্স বলতে কি পরাশক্তি বা দ্বিমুখী আচরণ, এগুলো মূলত পাকিস্তানের এরকম বিষয়। তারপর হলো মানুষ মেরে সাফ করে দেয়, বাড়িঘর গ্রাম বাজার ঘাট জ্বালিয়ে দিচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নেই। বলতেছে তারা এত কিছু অন্যায় করছে, এত কিছু করতেছে, এগুলো মানে যে রয়েছে কিসেঞ্জার সাহেব, তারা মনে করে বলতেছে এগুলো পাকিস্তান ইন্টারনাল, তাদের এগুলোর নিজস্ব ব্যাপার। বিষয়টা দেখো কতটা মানে বিষয়টা মর্মান্তিক একটা বিষয়, যে তারা এগুলোর দিকে কোনো নজর পাতে করতেছে না। মানে এত সব নিরীহ মানুষদেরকে তারা মারতেছে, হত্যা করতেছে, মানুষদের উপর এত নির্যাতন, এই বিষয়গুলো বলতেছে তাদের এটা ব্যক্তিগত ব্যাপার, তারা তাদের এটা দেশের পরিস্থিতি স্বাভাবিকের জন্য এই বিষয়গুলো করতেছে, তারা এখানে কিন্তু কোনো হস্তক্ষেপ করে নেয়। অর্থাৎ এই যে যুক্তরাষ্ট্রে তৎকালীন আমেরিকা যে রয়েছে, মানে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানকার মন্ত্রী এটা বলতেছেন যে তাদের নিজস্ব বিষয় আর কি। এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার, মানে তাদের না এ ধরনের ভাবনা ধারের কাছে ঘেঁচতে দেওয়া ঠিক নয়। বলছে না, এটা কখনো আমাদের আশেপাশে দেওয়া আসা ঠিক নয়। নিচের ফ্ল্যাটের থেকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, মানে তাদের নিচের ফ্ল্যাটে তারা যেখানে থাকে নুরুলহুদা, সেই নিচের ফ্ল্যাটে থাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের যে রয়েছে সেখানকার মালিক, অর্থাৎ ওয়েল্ডিং ওয়ার্কশপ বলতে কি যে ঝালাই যে কারখানা, এগুলোকে বলা হয় মূলত। তার শ্বশুর নিশ্চয় সর্দার গোছের রাজাকার, মানে তার মনে হয় শ্বশুর রাজাকার হবে, সেটা মনে করতেছে। কেন মনে করতেছে? কারণ দেখো সপ্তাহ 2 দিন 3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, ট্যাপ রেকর্ডার, দামি দামি সোফা সেট, ফ্যান, খাট পালং সব চালান পাঠায়। মানে সে এটা দেখে সন্দেহ হয়েছে যে তার নিচের যে থাকে মহিলা, সেখানে মূলত বিভিন্ন ধরনের যে বিভিন্ন ফ্রিজ, তারপর ট্যাপ রেকর্ডার, দামি দামি বিভিন্ন ধরনের জিনিসপত্র, সোফা সেট ইত্যাদি বিভিন্ন ধরনের পাঠাচ্ছে। বলতেছে এখন তারা এগুলো পায় কোথায়? এমনিতে তো মানুষের এখন অভাব অনটনের মধ্যে যাচ্ছে, এই জন্য সে মনে করতেছে তার মনে হয় বাবা বা কেউ মনে হয় তার বাবা মনে হয় সেই রাজাকার একজন বা পাকিস্তানিদের সহায়তা করতেছে মনে হয়। তাহলে দেখি তো ফিট করে কি, তারপর এটা গেল। এরপর বলতেছে দেখি তো ফিট করে কিনা, মানে নুরুলহুদা বলতেছে দেখি যেহেতু কোটটা তুমি দিলা মিন্টুর, দেখি এটা ঠিক হচ্ছে কিনা, আমার গায়ে হচ্ছে কিনা ঠিকভাবে। তা আসমা এগিয়ে এসে তার গায়ে রেইনকোটটা চড়িয়ে দিতে বলে, মিন্টু তো আমার অনেক লম্বা, মানে মিন্টু তো আমার চেয়ে অনেকটা লম্বা, তোমার গায়ে হবে তো? বলছে মিন্টু তো, মানে এখানেও সে টিটকারিমূলক কথা বলে, এটাও কিন্তু নুরুলহুদা কিন্তু গায়ে লাগে, যে বলতেছে মিন্টু তো আমার চেয়ে আরও লম্বা, এটা কি তোমার গায়ে হবে? তুমি তো খাটো, মানে এটা তার এটা বোঝাচ্ছে আর কি। তো তোমার গায়ে তো হবে তো? দেখে ফের মিন্টুর দৈর্ঘ্যের সাথে তার সঙ্গে তুলনা, মানে তার এটা বিষয়টা অনেকটা বিরক্ত লাগে। এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি আসমা ঠিক হচ্ছে? মানে সে অনেকটা বিরক্ত হয়েছে তার ভাইকে নিয়ে সবসময় কথা বলে, এই জন্য আর কি। এমনিতেই তার ভাইয়ের উপরে কিন্তু সে রেগে আছে নুরুলহুদা, এই জন্য কিন্তু তার কথা সে ঠিকভাবে মানে যখনই শুনে তখনই অনেক বিরক্ত হয়। ভালোই হলো। আর একটা বিষয় কি, তারপর অনেকটা রেগে বিরক্ত হয়ে আছে কেন? কারণ এই যে রয়েছে মিন্টু যে রয়েছে, সেই মিন্টু কিন্তু মুক্তিযুদ্ধে গেছে, পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করার জন্য, বা যাদের সে মুক্তিযুদ্ধে গেছে এক কথায়। তো এখন যুদ্ধে সে যাওয়ার দরুন তার এত সব বিষয়ে যে ঝামেলা সবগুলো কিন্তু পোহাতে হচ্ছে এই যে নুরুলহুদাকে। তো এই জন্য সে আর অনেকটা রেগে গেছে একবারে। তা ভালোই হলো, তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে, পায়েও বৃষ্টি লাগবে না, এখানেই আশমাস শেষ নয়। রেইনকোটের সঙ্গেকার টুপিটা এনে চড়িয়ে দেয় তার মাথায়। মূলত মানে সে এসে আরও কী করে রেইনকোটের যে টুপিটা আছে সেই টুপিটা এনে আরও সে নুরুলহুদার মানে মাথায় দিয়ে দেয়। তো এই ছিল মূলত আমাদের আজকের পর্ব। মূলত আমরা আজকে চেষ্টা করলাম তোমাদের সামনে রেইনকোট যে গল্পটা রয়েছে তার প্রথম অংশ আলোচনা করার। এর পরবর্তীতে আমরা রেইনকোট গল্পের বাকি অংশগুলো আলোচনা করব। তো আজকের পর্বটা এখানে শেষ করতেছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকো, সুস্থ থাকো।